সো আমরা যেটা বলছিলাম ইন্টারনাল অডিটের প্রসঙ্গে বলছিলাম যে ইন্টারনাল অডিটিং ইজ এ ইন্ডিপেন্ডেন্ট অবজেক্টিভ অ্যাসুরেন্স and consulting activities designed to add value to any and to improve organizational operation মানে একটা অর্গানাইজেশনে অপারেশন ইমপ্রুভ করার জন্য এমন ভাবে ইন্টারনাল কন্ট্রোল ডিজাইন করা হয় যাতে করে একজন ইন্ডিপেন্ডেন্ট ভিউ পাওয়া যায়। সো এটাকে আরেকটা ভাবে বলা যায়, সেটা হচ্ছে internal audit evaluates a company's internal control including its corporate governance and accounting process. So internal audit not only corporate governance but also in accounting process কেও help করে to find out the loopholes, to find out the bottlenecks and the problems. So আমরা যদি এভাবে দেখি, আমরা আরেকটু ইন্টারেস্টিং ভাবে যদি ডিসকাশনটা এভাবে করি যে ইন্টারনাল অডিট অ্যানসার দ্য ফলোইং কোশ্চেনস। আসলে আলটিমেটলি ইন্টারনাল অডিটে যদি কি কি কাজ করে, কি কি জিনিস ফলো করে, সেই জায়গায় এই কোশ্চেনগুলো আপনারা জিজ্ঞেস করলেই অ্যানসার পেয়ে যাবেন। আর ইউ মেকিং প্রোগ্রেস টুয়ার্ডস দ্য কোম্পানিজ অবজেক্টিভ? আমি যখন ইন্টারনাল অডিটে যাব তখন আমার একটা অবজেক্টিভ থাকবে, বা আমি যদি ইন্টারনাল অডিট টিমে কাজ করি তাহলে আমার একটা অবজেক্টিভ থাকবে যে অর্গানাইজেশন বা কোম্পানির অবজেক্টিভ অ্যাচিভমেন্টের দিকে আমরা প্রগ্রেস হচ্ছে কিনা। দ্যাট ইজ দ্য ফার্স্ট কোশ্চেন। সেকেন্ড কোশ্চেন, ওয়েদার ভ্যারিয়াস রিস্কস আর বিং ম্যানেজড এফিসিয়েন্টলি। আমরা জানি যে একটা অর্গানাইজেশনে বিজনেস করতে গেলে অনেক ধরনের রিস্ক হয়। এই রিস্কগুলো সম্পর্কে আমি আলাদা একটা আপনাদের সেশন নিব। যেমন ধরেন ফাইন্যান্সিয়াল রিস্ক আছে, কমপ্লায়েন্স রিস্ক আছে, ইনহারেন্ট কিছু রিস্ক থেকে যায় ইন্ডাস্ট্রি, সিস্টেম রিস্ক আছে, এগুলো নিয়ে আমরা কথা বলবো। সো ভ্যারিয়াস যে রিস্কগুলো আছে এই রিস্কগুলো কি প্রপারলি ম্যানেজড হচ্ছে কিনা, ইফিসিয়েন্টলি, ইফেক্টিভলি, এইটা ইন্টারনাল অডিট কোশ্চেন করে। ইন্টারনাল অডিট আরেকটা কোশ্চেন করে, আর পলিসিজ এন্ড প্রসিডিউর বিং অ্যাপ্লাইড কারেক্টলি? The fourth one, all the activities and process can be improved. So এখন আমি আপনাদেরকে একজনকে আনমিউট করে বলবো যে আপনারা একটু বলেন যে এখানে এই যে চারটা কোশ্চেন আমি সাজিয়েছি যে ইন্টারনাল অডিট এই কোশ্চেনগুলো করে, সেটা হচ্ছে ফার্স্ট কোশ্চেন হচ্ছে যে অর্গানাইজেশনের অবজেক্টিভ অ্যাচিভমেন্টের জন্য অর্গানাইজেশনের ম্যানেজমেন্ট কাজ করছে কিনা, প্রগ্রেস করছে কিনা, দ্য ফার্স্ট কোশ্চেন। সেকেন্ড কোশ্চেন হচ্ছে whether various risk are being managed effectively, যে যতগুলো বিজনেস এবং আদার রিস্ক আছে, কান্ট্রি রিস্ক, সিস্টেম রিস্ক, অপারেশনাল রিস্ক, ফাইন্যান্সিয়াল রিস্ক, নন কমপ্লায়েন্সের যে রিস্কগুলো থাকে সেগুলো প্রপারলি অ্যাড্রেস করা হচ্ছে কিনা। দ্য থার্ড ওয়ান, আর পলিসি এন্ড প্রসিডিউর বিং অ্যাপ্লাইড কারেক্টলি, প্রসেস এবং পলিসি যেগুলো আছে অর্গানাইজেশন এসওপি গুলো আছে এগুলো কারেক্টলি অ্যাপ্লাইড হচ্ছে কিনা। এন্ড দ্য নাম্বার ফোর, অল অ্যাক্টিভিটিস এন্ড প্রসেস বিং ইমপ্রুভড, এবং আপনি যে অ্যাক্টিভিটিস এবং কাজ করতেছেন এটা কি প্রসেস ইমপ্রুভমেন্টে কাজ করছে কিনা। সো এই জিনিসটা কি বোঝা গেল কিনা? এনিওয়ান ক্যান রিপ্লাই, বোঝা গেল কিনা? জি স্যার। ওকে ওকে ওকে, ঠিক আছে। তাহলে যদি ঠিক থাকে তাহলে এবার দেখেন, the role of internal audit is to provide independent assurance that an organization's risk management, governance and internal process are operating effectively. So that is, আবারও রিপিট হলো কথাটা যে রোলটা কি হলো, ইন্টারনাল অডিটের রোল কি, একটা ইন্ডিপেন্ডেন্ট অ্যাসুরেন্স দিবে। কি অ্যাসুরেন্স? যে অর্গানাইজেশন রিস্কটা প্রপারলি ম্যানেজ করা হচ্ছে, গভর্নেন্স এনশিওর হচ্ছে এবং ইন্টারনাল কন্ট্রোল প্রসেস আছে যেটা অপারেটিং ইফেক্টিভলি, এই তিনটা জিনিস প্রপারলি অপারেটিং আছে। ইন্টারনাল অডিট প্রোভাইড ম্যানেজমেন্ট এন্ড বোর্ড অফ ডিরেক্টরস with a value added service where flaws in the process may be caught and corrected prior to external audit. ইন্টারনাল অডিট এমন একটা সিস্টেম যেটা এক্সটার্নাল অডিটররা এসে খুঁজে বের করার আগে ইন্টারনাল অডিট সিস্টেমের ফ্ল গুলো, একটা অর্গানাইজেশনের যে ভ্যালুয়েটিং সার্ভিস হবে সেই ভ্যালুয়েটিং সার্ভিসটা কিরকম হবে, যে যতগুলো ফ্ল আছে, প্রবলেম আছে, বটলনেক আছে, যতগুলো পলিসি প্রসেসের ল্যাক আছে সেগুলোকে ফাইন্ড আউট করবে। সো এটা আমরা দেখলাম। আপনি এই তিনটা স্লাইড থেকে অ্যাটলিস্ট আপনি গত পরীক্ষাগুলো 10টা কোশ্চেন আসছে বিভিন্ন ভাবে, 10টা মানে 10টা না, এক পরীক্ষা 10টা না, 10 ভাবে কোশ্চেনটা আসছে। আপনার কোশ্চেন ঘাটলেই দেখবেন যে ইন্টারনাল অডিট স্কোপ, ইন্টারনাল কি নিয়ে কাজ করে, ইন্টারনাল অডিটের প্রসেস কি, ইন্টারনাল পলিসি কি, ইন্টারনাল অডিট আর এক্সটার্নাল অডিটের ডিফারেন্স কি, সেটাও আমি সামনে দিব। এই কোশ্চেনগুলো আপনাদের আসে। এবার আসেন ইন্টারনাল অডিট কি করবে। ইন্টারনাল অডিটরস ডু দিস বাই কি করবে? ফার্স্ট অফ অল মনিটরিং। কি মনিটর করবে? মনিটর, অ্যানালাইজ এন্ড অ্যাসেসিং দ্য রিস্ক and controls of the organization. তাহলে কি করবে? মনিটর করবে
and অ্যানালাইসিস করবে সেটা হচ্ছে অ্যাসেসিং দ্য রিস্ক, কি কি রিস্ক আছে, কত রকম রিস্ক আছে, কিভাবে মিটিগেট করবে, অ্যাসেস করবে। আরেকটা করবে যে অর্গানাইজেশনের কন্ট্রোল ম্যাট্রিক্সটা কাজ করছে কিনা, দ্যাট ইজ দ্য ফার্স্ট। সেকেন্ড হচ্ছে রিভিউইং। হোয়াট ইজ রিভিউইং? রিভিউইং দ্য অর্গানাইজেশন কমপ্লায়েন্স উইথ পলিসিস এন্ড লস। যতগুলো ইন্টারনাল পলিসি এবং এক্সটার্নাল কান্ট্রি ল আছে সেগুলো কি প্রপারলি অ্যাড্রেস করা হচ্ছে কিনা সেটা রিভিউ করবে। তারপরে কি করবে? রিঅ্যাসুরেন্স। কি রিঅ্যাসুরেন্স করবে? মেকিং রিঅ্যাসুরেন্স অ্যান্ড রিকমেন্ডেশন টু দ্য কোম্পানিজ ওনার। কোম্পানি যে ওনার, বোর্ড অফ ডিরেক্টর, তাদেরকে রিঅ্যাসুরেন্স করবে যে অর্গানাইজেশনের রিস্ককে আইডেন্টিফাই করা হয়েছে এবং মিটিগেট করা হয়েছে, কন্ট্রোল মেকানিজম এস্টাবলিশ করা হয়েছে, এবং হচ্ছে অর্গানাইজেশনের পলিসি প্রসিডিউরগুলো প্রপারলি মানা হচ্ছে, এবং এক্সটার্নাল যত পলিসি রুলস রেগুলেশন আছে সেগুলো প্রপারলি অ্যাড্রেস করা হয়েছে, সেগুলো নিয়ে কোনো নন কমপ্লায়েন্স হওয়ার চান্স নাই। এই রিঅ্যাসুরেন্সটা করা হবে। ইজ ইট ক্লিয়ার টু ইউজ? এই স্লাইডের কথাটা বোঝা গেছে পুরোটা? জি স্যার, বোঝা গেছে। ওকে, এন্ড নাও আরেকটা কোশ্চেন আপনাদের ওই কোশ্চেনটা আসে, সেটা হচ্ছে হাউ আর ইন্টারনাল অডিট এন্ড এক্সটার্নাল অডিট, মানে হাউ আর ইন্টারনাল অডিট এন্ড এক্সটার্নাল অডিটস ডিফারেন্ট, কোন কোন জায়গায় কেন ডিফারেন্ট, হোয়াট ইজ দ্য ডিফারেন্স বিটুইন ইন্টারনাল এন্ড এক্সটার্নাল অডিটর। সো এখানে দেখেন ইন্টারনাল অডিট, সেখানে কি বলা হচ্ছে? ইন্টারনাল অডিট এন্ড এক্সটার্নাল অডিট আর কোয়াইট ডিফারেন্ট বোথ ইন টার্মস অফ দেয়ার অবজেক্টিভ এন্ড প্রসিডিওর। অবজেক্টিভও ভিন্ন আর প্রসিডিওরও ভিন্ন। কিভাবে ভিন্ন? The main difference is that internal audit are not regulated and can therefore be applied more flexibly. আমি কি বলছি যে ইন্টারনাল অডিট কিন্তু কোনো স্ট্রিংজেন্ট ল রেগুলেশন দ্বারা প্রপারলি একদম ধরা বাঁধা না, ফলে দেয়ার ইজ এ স্কোপ অফ ফ্লেক্সিবিলিটি, ডিফারেন্ট আসপেক্টে করার সুযোগ আছে। বাট এক্সটার্নাল অডিট ইজ ভেরি ফরম্যাটেড। রিপোর্ট কিরকম হবে সেটা হচ্ছে আইএসএ ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ড অডিটিং বা বিএসএ বাংলাদেশ স্ট্যান্ডার্ড অডিটিং, কোন রিপোর্টে কি হবে, কি হলে কি হবে, কি হলে কিভাবে রিপোর্ট করতে হবে, কোনটাকে কিভাবে এমফাসিস করতে হবে, এটি পুরোপুরি আমরা যারা চার্টার অ্যাকাউন্টেন্ট হিসেবে প্র্যাকটিস করি আমাদের প্রপারলি গাইডেন্স দেওয়া আছে। বাট ইন্টারনাল অডিটের ক্ষেত্রে rules and regulation are not so stringent and not so strict, so there is a flexibility, so that is a difference. Another key, another হচ্ছে internal auditor responsible for কিসের জন্য রেসপন্সিবল? এক্সটার্নাল অডিটর রেসপন্সিবল হচ্ছে স্টেক হোল্ডার্স, বোর্ড অফ ডিরেক্টরস, তারপরে এনবিআর, তারপরে এফআরসি, তারপরে লিস্টেড কোম্পানি হলে বাংলাদেশ সিকিউরিটি এক্সচেঞ্জ কমিশন, ঢাকা স্টক এক্সচেঞ্জ। অনেক জায়গায় কিন্তু ইন্টারনাল অডিটের এক্সটার্নাল অডিটরদের অডিটের রিপোর্টের উপর জবাবদিহিতা করতে হয়। বাট আপনি যদি বলেন যে ইন্টারনাল অডিটের রেসপন্সিবল কাদের কাছে রেসপন্সিবল, সো বলা হচ্ছে রুটিন ইন্টারনাল অডিট এনশিওর দ্যাট দ্য কোম্পানি হ্যাজ দ্য অ্যাবিলিটি টু সার্ভাইভ ইন এ কম্পিটিটিভ বিজনেস এনভায়রনমেন্ট অ্যান্ড কন্টিনিউ টু প্রসপার। তারা শুধুমাত্র সার্ভাইভ করবে না কম্পিটিটিভ এনভায়রনমেন্টে, অ্যাজ ওয়েল অ্যাজ তারা প্রসপার করবে, সামনে আগাবে, তারা প্রগ্রেস হবে, তাদের আগাবে। To be effective, the internal audit activity must have qualified, skilled and experienced people who can work in accordance with the code of ethics of the international standard. So তাহলে আমার কোশ্চেন হচ্ছে ইন্টারনাল অডিটরদের নিশ্চয়ই তাহলে একটা কোড অফ ইথিক্স আছে অথবা একটা স্ট্যান্ডার্ড আছে। কেউ বলতে পারবেন যে হোয়াট ইজ দ্য স্ট্যান্ডার্ড অফ ইন্টারনাল অডিট? এনিওয়ান? ইন্টারনাল অডিটের কোনো ইয়ে আছে, কোনো গাইডলাইন আছে, কোনো রুল দ্বারা বা ইয়ে দ্বারা তারা অ্যাবাইড করে? তারা কি, তাদেরকে কোনো রুল দ্বারা চলতে হয় বা কোনো স্ট্যান্ডার্ড আছে? এনিওয়ান? আচ্ছা, যদি আপনারা না বলেন আমি বলে দিচ্ছি, সেটা হচ্ছে নেক্সট দিনে আমরা এটা দেখবো, বাট এখন নামটা লিখে রাখেন। কসো ফ্রেমওয়ার্ক, ইন্টারনাল অডিটের জন্য সিওএসও কসো ফ্রেমওয়ার্ক বলে একটা ফ্রেমওয়ার্ক আছে, এইটা ইজ ভেরি ইম্পর্টেন্ট। হ্যাঁ, সো আমরা জানি যে এখানে, এবং ইথিক্সটা হচ্ছে সব অ্যাকাউন্টেন্ট, সব অডিটর, সমস্ত প্রফেশনালদের জন্য অলমোস্ট সিমিলার, বাট ডিফারেন্ট কোড অফ ইথিক্স আছে, সেটা আমরা দেখবো। এনিওয়ে, সো আমি ফার্দার আগাই, কসো ফ্রেমওয়ার্কটা আপনারা লিখে রাখলেন, আমরা এটা পরে দেখবো। এবার আসেন পারপাস এন্ড ফোকাস। Reviewing of the financial reporting, operation, process, internal control system, risk management, corporate governance and fraud detection, এটা হচ্ছে পারপাস। তাহলে ইন্টারনাল অডিটের পারপাস যদি কোশ্চেন আসে, what are the main purpose of any internal audit, তখন বলবেন reviewing the financial reports, operational activities দেখবে, process, internal control system আছে কি নাই, risk management, তারপরে হচ্ছে কর্পোরেট গভর্নেন্স এন্ড এনি ফ্রড আছে কিনা, কোন রকম ফ্রড থাকলে ডিটেকশন, দ্যাট আর দ্য পারপাস। এন্ড রিভিউ দ্য ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট এন্ড আদার কমপ্লায়েন্স ম্যাটার,
ধরেন আপনি ইন্টারনাল অডিটে যে দেখলেন যে কোনো নন কমপ্লায়েন্স হচ্ছে কিনা। আচ্ছা, আপনাদের আরেকটা জিনিস আমি প্র্যাকটিক্যালি শেয়ার করব, হয়তো যদি এটা প্রবলেম না থাকে, এটা আপনাদের জন্য একটা বেস্ট জিনিস হবে। সেটা হচ্ছে আচ্ছা, আমার ইন্টারনেট কানেকশন বলছে স্লপি, এখনো কি সেরকম আছে? কেউ একজন বলবেন যে আমার ইন্টারনেট কানেকশন কি এখনো স্লো? শুনতে পাচ্ছি আমরা, সো দ্যাট বুঝতেছি না স্যার কি হচ্ছে। ওকে ওকে, থ্যাংক ইউ থ্যাংক ইউ। তাহলে ঠিক হয়ে গেছে, মাঝে একটু সমস্যা ছিল, ঠিক হয়ে গেছে। বা এক্সট্রিম লেভেলের সমস্যা হলে বলেন। তাহলে আমি আপনাদেরকে যেটা বললাম, আমি আপনাদেরকে চেষ্টা করব একটা ডকুমেন্ট শেয়ার করার জন্য। ডকুমেন্টটা হয়তো দেওয়া যাবে না, বাট শেয়ার করলে আপনারা বুঝতে পারবেন একটা অর্গানাইজেশনের ইন্টারনাল অডিট বা যারা দেখে তারা সেই রকম কত ডকুমেন্ট দেখার সুযোগ আছে। এই লিস্ট অফ চেক লিস্ট অলমোস্ট 220টা আইটেম আছে যেগুলো চেক করা হয়। সো আই উইল ট্রাই মাই লেভেল বেস্ট টু শেয়ার উইথ ইউ দিস ডকুমেন্ট। মানে আমি হয়তো কপিটা দিব না, কারণ এটা একটা অর্গানাইজেশনের অনেক দিনের করা 5-6 বছর ইন্টারনাল অডিট টিম বিভিন্ন কাজের মাধ্যমে এটা সিলেক্ট করেছে, সরি এটা তৈরি করেছে। আমি আপনাদেরকে আইডিয়া দেওয়ার জন্য দেখাবো ইনশাল্লাহ। সো পারপাসটা আমরা বুঝতে পারলাম। ফোকাস কি? ফোকাস হচ্ছে কন্টিনিউয়াস ইমপ্রুভমেন্ট অ্যান্ড মিটিং দ্য স্ট্র্যাটেজিক গোল। তো আমি যদি বলি, যদি কোশ্চেন আসে, আমরা আগে দেখলাম যে অবজেক্টিভ দেখলাম, আমরা বিভিন্ন কিছু দেখলাম, বাট ইন্টারনাল অডিটের পারপাস আমরা দেখলাম যে রিপোর্টিং, ফাইন্যান্সিয়াল রিপোর্টিং দেখবে, অপারেশনাল দেখবে, প্রসেস, ইন্টারনাল কন্ট্রোল সিস্টেম, রিস্ক ম্যানেজমেন্ট, কর্পোরেট গভর্নেন্স, এগুলো দেখবে। এবং তারা আরো রিভিউ করবে ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট এন্ড আদার কমপ্লায়েন্স ম্যাটার। আর ফোকাস থাকবে, তাদের ফোকাস একটা জায়গায়। কি ফোকাস? ফোকাস হচ্ছে কন্টিনিউয়াস ইমপ্রুভমেন্ট এন্ড মিটিং দ্য স্ট্র্যাটেজিক গোল। একটা অর্গানাইজেশনের স্ট্র্যাটেজিক গোলটা অ্যাচিভ হচ্ছে কিনা এটা তারা ফোকাস থাকবে। আর একটা জায়গা তারা দেখবে ফেয়ার রিপোর্টিং অফ ফাইন্যান্সিয়াল এন্ড আদার কমপ্লায়েন্স ম্যাটার। ফেয়ার বলতে ফেয়ার মানে হচ্ছে কোন রকম কোনো দুই নম্বরই নাই, একদম স্পেসিফিক এবং টু বি ভেরি অনেস্ট এন্ড ফেয়ার ভিউ, ট্রু এন্ড ফেয়ার ভিউ। দেয়ার ইজ নো বায়াস ইনফরমেশন, দেয়ার ইজ নো মিসলিডিং ইনফরমেশন, দেয়ার ইজ নো ফ্রড আর এরর। এই জিনিসটাই হচ্ছে আলটিমেটলি ফেয়ার রিপোর্টিং এর একটা ক্যারেক্টারিস্টিক্স বা একটা গুণাবলী বলা যায়। এবার আসেন আর একটা হচ্ছে এই যেহেতু ডিফারেন্সের ভিতরে বলছি, ইন্টারনাল অডিট এবং এক্সটার্নাল অডিট ডিফারেন্সটা কি? ইন্টারনাল অডিট রিপোর্ট করে দ্য বোর্ড এন্ড সিনিয়র ম্যানেজমেন্ট হু আর উইদিন দ্য অর্গানাইজেশন কর্পোরেট গভর্নেন্স স্ট্রাকচার। তাহলে ইন্টারনাল অডিটের লোকগুলো রিপোর্ট করবে, হেড অফ ইন্টারনাল অডিট রিপোর্ট করবে মূলত বোর্ড এন্ড সিনিয়র ম্যানেজমেন্ট হু আর উইদিন দ্য অর্গানাইজেশনস কর্পোরেট গভর্নেন্স। আচ্ছা, কিন্তু তাহলে এক্সটার্নাল অডিট কারা রিপোর্ট করবে? এক্সটার্নাল অডিটর রিপোর্টস হচ্ছে কারে করবে? শেয়ারহোল্ডার্স or members who are outside the organization government structure। তার মানে ডে টু ডে অপারেশনে ইনভলভ থাকে এমডি, বিভিন্ন জিএম, সিএফও, সিএক্সও, হেড অফ ইন্টারনাল অডিট, কোম্পানি সেক্রেটারি। তারা কিন্তু পরে ম্যানেজমেন্ট পার্টে তাদেরকে ইন্টারনাল অডিট বিভিন্ন সময় রিপোর্ট করবে বেসড অন দা রিপোর্ট নিড। বাট এক্সটার্নাল অডিট অ্যাড্রেস করবে হচ্ছে চেয়ারম্যান অফ দ্য বোর্ড। তাহলে চেয়ারম্যান অফ দ্য বোর্ড কিন্তু একটা অর্গানাইজেশনের ডে টু ডে অপারেশনে পার্টিসিপেট করে না, সেই জন্য বলা হচ্ছে শেয়ার হোল্ডার আর মেম্বার্স হু আর আউটসাইড দ্য অর্গানাইজেশন গভর্নেন্স স্ট্রাকচার। তার মানে তারা ওনার, কিন্তু তারা ডে টু ডে ম্যানেজমেন্ট প্রসেসে ইনভলভ হয় না, তাদের কাছে রিপোর্ট করে এক্সটার্নাল অডিট। আর ইন্টারনাল অডিট করে হচ্ছে উইদিন দ্য এমডি এন্ড দ্য সিএক্সও, যারা যে কাজ অ্যাসাইন করে সেই বেসিসে হয়। এটা রিপোর্টস টু পেলাম। আরেকটা হচ্ছে পার্সপেক্টিভ। হোয়াট ইজ দ্য পার্সপেক্টিভ? পার্সপেক্টিভ ইজ, এটা হচ্ছে ইন্টারনাল অডিটের পার্সপেক্টিভ হচ্ছে হিস্ট্রিক্যাল এন্ড দ্য ফিউচার। তারা অতীত দেখবে এবং ফিউচার দেখবে। আর এক্সটার্নাল অডিটর মোস্টলি হচ্ছে প্রাইমারিলি হিস্ট্রিক্যাল ডেটার উপর ডিপেন্ড করে। তারা কিন্তু ফিউচার ওরিয়েন্টেড অনলি গোয়িং কনসার্ন ছাড়া, গোয়িং কনসার্নের ব্যাপারে এক্সটার্নাল অডিটর কথা বলে যে এটা ফোরসিয়েবল ফিউচার পর্যন্ত গোয়িং কনসার্ন অফ দ্য অর্গানাইজেশন উইল বি কন্টিনিউড। বাট আদার দ্যান দ্যাট সাধারণত হিস্ট্রিক্যাল ডেটা মানে প্রিভিয়াস ঘটনার উপরে অ্যানালাইসিস করে। বাট ইন্টারনাল অডিট হিস্ট্রিক্যাল ডেটার সঙ্গে সঙ্গে ফিউচার ওরিয়েন্টেড ডিসিশনস, তারপরে তার আউটকাম, প্রবাবল ইস্যুস গুলো তারা অ্যাড্রেস করে। সোফার কেউ একজন ফিডব্যাক দিবেন যে এই পর্যন্ত কিছু বোঝা গেল কিনা? বা আমি আপনাদেরকে এটুকু বলবো যে এই জিনিসগুলো যদি খুব চমৎকার করে একাধিকবার পড়েন, এরপরে কোশ্চেন অ্যান্সারে গেলে দেখবেন যে এইগুলো দিয়েই অ্যান্সার করা যাচ্ছে। নট লাইকলি প্রতি বছর একই কোশ্চেন আসতেছে, রিপিট হচ্ছে। বাট এই স্ট্রাকচারটা আমি আপনাকে একটা স্কেলেটন দিচ্ছি যে ইন্টারনাল অডিট, আগের দিন বললাম হচ্ছে ম্যানেজমেন্ট অডিট, অপারেশনাল অডিট, সিস্টেম অডিট, এগুলো নিয়ে একটা ওভারভিউ দিলাম। আজকে দিচ্ছি ইন্টারনাল অডিট এবং তার সাথে অবভিয়াসলি একটা কম্পারিজন চলে আসছে এক্সটার্নাল অডিট।
এই জিনিসগুলো জানলে যে কোনো কোশ্চেন অ্যান্সার করা যাবে, তার একটা প্রমাণ আমরা আজকের ক্লাসে অথবা নেক্সট ক্লাসে দেখবো। আমরা র্যান্ডম যে কোনো একটা কোশ্চেন সেট ওপেন করবো, ওপেন করে দেখবো যে আমরা এগুলো পারছি কিনা। অ্যাটলিস্ট আমরা যেটা পড়ছি, আমরা এখন আরো কিছু বাকি আছে, কস্ট অডিট পড়ি নাই, আরো অনেক কিছু পড়ি নাই, যেগুলো পড়ি নাই ওটা বাদ, বাট যেটা পড়েছি সেই স্কোপের ভিতরে কোনো কোশ্চেন আসলে আমরা কিভাবে অ্যান্সার করব সেটাও আমরা দেখবো। সো সোফার কোনো অ্যান্সার বা কোনো কিছু আছে, কোনো কোশ্চেন বা কোনো এনিথিং কমপ্লিমেন্টারি? স্যার একটা জিনিস জানতে চাচ্ছিলাম, সেটা হচ্ছে ইন্টারনাল অডিট তো প্যারামিটার উইদিন দ্য অর্গানাইজেশন গভর্নেন্স স্ট্রাকচার। জি, ক্যান উই সে দ্যাট দ্য আমাদের কর্পোরেট গভর্নেন্স কোড অনুযায়ী দুইটা অডিট, একটা অডিট কমিটি এন্ড দ্য এনআরসি। সো ইন্টারনাল অডিট কি সরাসরি এনআরসি বোধহয় আপনার ইন্টারনেট কানেক্টিভিটি একটু স্লো, আপনার কোশ্চেনটা আমি শেষ অংশ শুনতে পারিনি। আপনারা কি শুনছেন ওনার কোশ্চেনটা? না স্যার, লাস্টে বেঁধে গেছে। হ্যাঁ, আবারও কি একটু রিপিট করবেন? মামুন রশিদ বলছি স্যার। ইন্টারনাল অডিট আমরা যখন কর্পোরেট গভর্নেন্স প্র্যাকটিস করি এবং পড়ি, তখন চেয়ারম্যান টু দ্য অডিট কমিটি ইন্টারনাল HISA, head of internal audit and control, he's also reporting to the chairman of the audit committee. এই ক্ষেত্রে কি আপনি যে স্লাইডটা ইন্টারনাল অডিট এক্সটার্নাল অডিটের উইদিন দ্য অর্গানাইজেশন স্ট্রাকচার, গভর্নেন্স স্ট্রাকচার, সেই ক্ষেত্রে কি আমরা ওটা ধরে নিতে পারি? জি জি, ইউ আর রাইট। আমি আপনার বলি, মজার কথা বলছেন, ভালো কথা বলছেন। দেখেন, ওনার কোশ্চেনটা ভেরি ইন্টারেস্টিং। আমি যখন বলছি উইদিন দ্য কর্পোরেট গভর্নেন্স স্ট্রাকচার, অর্গানাইজেশন স্ট্রাকচার, তখন একটা বলছি, আর আউটসাইড বলছি। স্টেক হোল্ডার, যারা শেয়ার হোল্ডার, যাদেরকে আমি এক্সটার্নাল অডিটর অ্যানুয়াল জেনারেল মিটিং এজিএম এ অডিট রিপোর্ট অ্যাডাপ্টেড হয়, ফাইনালি মানে অ্যাডাপ্টেড মানে অ্যাপ্রুভাল হয়, এবং এইখানে আমরা অ্যাকাউন্টস অ্যাপ্রুভাল হয়, এখানে অডিটর নিয়োগ হয়। সো এক্সটার্নাল অডিটররা যদিও ইন্টারনাল ম্যানেজমেন্টের সাথে কাজ করে, বাট তারা মোস্টলি হচ্ছে যে অ্যাকাউন্টেবল টু দ্য স্টেক হোল্ডার্স অফ দ্য কোম্পানি, শেয়ার হোল্ডার্স অফ দ্য কোম্পানি। মানে মোস্টলি এজিএম এসে বোর্ড মিটিং এ তাদের রিকমেন্ডেশন হয়, ফাইনালি অ্যাপ্রুভাল, এবং তাদের যে অডিট রিপোর্ট বা অ্যানুয়াল ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট অ্যাপ্রুভ হয় বাই দ্য জেনারেল মেম্বার্স, জেনারেল শেয়ার হোল্ডার্স অফ দ্য কোম্পানি। আর উনি যেটা বলার চেষ্টা করলো, অর্গানাইজেশনের কর্পোরেট স্ট্রাকচার মানে হচ্ছে ইন্টারনাল অডিটর দুই ভাবে রিপোর্টিং হয়। একটা হয় ফাংশনাল রিপোর্টিং, সাধারণত বোর্ড থেকে যে নমিনেটেড এমডি, ম্যানেজিং ডিরেক্টর, যিনি কাজ করে অর্গানাইজেশন, তার কাছে একটা ডটেড রিপোর্টিং থাকে, তার কাছে একটা রিপোর্টিং থাকে। আর একটা রিপোর্টিং থাকে কর্পোরেট গভর্নেন্স, যদি লিস্টেড কোম্পানি হয় এবং পাবলিক ইন্টারেস্ট এন্টিটি হয়, তখন তার যে ইন্ডিপেন্ডেন্ট ডিরেক্টর যে থাকে, ধরেন সাইজ, কোম্পানির সাইজ অনুযায়ী যদি 5 জন টোটাল মেম্বার হয়, তাহলে একজন ইন্ডিপেন্ডেন্ট ডিরেক্টর আর 4 জন হয় হচ্ছে শেয়ার হোল্ডিং ডিরেক্টর। যদি 8 জন হয় হচ্ছে আপনার 8 জন যদি হয় হচ্ছে শেয়ার হোল্ডিং ডিরেক্টর, তাহলে 2 জন ইন্ডিপেন্ডেন্ট ডিরেক্টর লাগে। সো সেই 1 জন বা 2 জন ইন্ডিপেন্ডেন্ট ডিরেক্টর যারা থাকবে, তাদেরই একজন হবেন হচ্ছে হেড অফ তারাই হবে অডিট কমিটির চেয়ারম্যান। এই অডিট কমিটির চেয়ারম্যানের কাছে কিন্তু আপনার হচ্ছে ইন্টারনাল অডিটের যে হেড, তার রিপোর্টিং থাকবে। সঙ্গে সঙ্গে ফাংশনাল কারণে, কারণ সে তো বোর্ড মিটিং এ বসে, সে তো রেগুলার, এই ইন্ডিপেন্ডেন্ট ডিরেক্টর তো ডে টু ডে কাজে অ্যাক্টিভিটিস হয় না, তো তার ছুটি, ইন্টারনাল হেড অফ ইন্টারনাল অডিট ছুটি, তার মানে প্রমোশন, হাবি জাবি, এগুলোর ক্ষেত্রে কিন্তু ফাংশনাল রিপোর্টিং থাকে ম্যানেজিং ডিরেক্টরের কাছে। বাট যেটা আপনি বললেন যে রিয়েল রিপোর্টিং, যেটা অ্যাকাউন্টেবল টু দা, যেখানে যে কথা বলতে পারে, সেটা হচ্ছে আপনার হেড অফ এই চেয়ারম্যান অফ অডিট কমিটি। ঠিক আছে, বোঝা গেছে ভাই আপনার কোশ্চেনটা, অ্যান্সারটা? জি ক্লিয়ার। ওকে, আচ্ছা, এরপরে আমরা, জি জি বলেন প্লিজ। স্যার মানে এক্সটার্নাল অডিটর তো শুধু মানে শেয়ার হোল্ডারদেরকে রিপোর্ট করবে, এইটাই আমরা দেখলাম। কিন্তু স্যার আমাদের দেখা গেল যে নন লিস্টেড কোম্পানিগুলো কি আসলে শেয়ার হোল্ডারদেরকে তো আর করতে পারতেছে না, তারা তো তারাও পারে। কেন পারে? নন লিস্টেড, আপনার কোশ্চেনটা বুঝাই দিই। ধরেন নন লিস্টেড কোম্পানি, অডিটের রিপোর্টটা ইস্যু হয় হচ্ছে কার কাছে? বেসিক্যালি দা চেয়ারম্যান অফ দা বোর্ড, হ্যাঁ, অথবা বোর্ডের কাছে হয়। এখন আলটিমেটলি দেখা যায় লিস্টেড কোম্পানি হলে প্রচুর পরিমাণে শেয়ার বাইরে থাকে, তারা মাইনরিটি শেয়ার হোল্ডার অল্প অল্প হোল্ডিং করে। ম্যাক্সিমাম শেয়ার হোল্ডার যারা সিগনিফিকেন্ট হোল্ডিং আছে, মোর দেন 2%, বা তারা বোর্ডে বসে। তো সেই ক্ষেত্রে আমরা এজিএম করে যত ফাংশন হয়, নর্মালি প্রাইভেট লিমিটেড কোম্পানির ক্ষেত্রেও কিন্তু সিমিলারলি এজিএম করে ওখানেই কিন্তু আপনার হচ্ছে অ্যানুয়াল অ্যাকাউন্টস অ্যাপ্রুভাল করার কথা, এবং তাদের হচ্ছে আপনার অ্যাকাউন্ট অডিটর নিয়োগ এবং তাদের বিষয়গুলো আসার কথা।
কিন্তু আপনার মাথায় কাজ করে, যেমন আমি যতগুলো অর্গানাইজেশনে প্রাইভেট কোম্পানিতে কাজ করেছি, সেই জায়গায় কি হয়, আমি শান্তায় যখন কাজ করতাম, শান্তায় দুজন শেয়ার হোল্ডার, দুই ভাই, শান্তা হোল্ডিং অনেক বড় কোম্পানি, দুজন ভাই, দুজনের ডিরেক্টর, তো তারাই বোর্ড, তারাই এজিএম। সো আমরা এজিএমটা অনেকটা ফর্মালাইজ করতে হইতো, বোর্ড মিটিং রেগুলার হতো, অ্যানুয়াল একটা মিটিং আমরা এজিএম দেখায় সেখানে একটু ছবি টবি তোলার জন্য ব্যানার টানার লাগায় প্রপারলি কাজটা করতাম। বাট শেয়ার হোল্ডার দুজন, ডিরেক্টর দুজন। আর এর আগে আমি অনেক কোম্পানিতে কাজ করছি, শেয়ার হোল্ডার 5 জন, বোর্ডে আছে 5 জন। সো প্রাইভেট কোম্পানির মোস্টলি এরকম হয়, সেই কারণে আপনার কাছে অ্যাপারেন্টলি মনে হয় যে আসলে তারা কিভাবে শেয়ার হোল্ডারদেরকে রিপোর্ট করে। আলটিমেটলি প্রাইভেট লিমিটেড কোম্পানিও যে যারাই ডিরেক্টর, তারাই শেয়ার হোল্ডার, তারাই বোর্ড মেম্বার। সো তাদের কাছে রিপোর্ট করা মানে আলটিমেটলি এই যে কথাটা আসলো, শেয়ার হোল্ডার্স অর মেম্বার্স হু আর আউটসাইড দ্য অর্গানাইজেশন গভর্নেন্স স্ট্রাকচার, মানে এই অর্গানাইজেশনাল গভর্নেন্স স্ট্রাকচার বলতে আমি বুঝাচ্ছি, আমি আপনাদের ক্লিয়ার করি, আমরা একটা জিনিস খেয়াল রাখেন, সেটা হচ্ছে যে আমরা যখন বোর্ড দেখি তখন হচ্ছে এক্সিকিউটিভ ডিরেক্টর থাকে একরকম, এক্সিকিউটিভ ডিরেক্টর, নন এক্সিকিউটিভ ডিরেক্টর। হ্যাঁ, তো আমি দেখি যে শেয়ার হোল্ডার যারা ওনার, তারা কিন্তু মূলত নন এক্সিকিউটিভ ডিরেক্টর হিসেবে থাকে। কোন কোন ক্ষেত্রে আমরা দেখেছি যে শেয়ার হোল্ডিং ডিরেক্টর হওয়ার পরেও আপনার ম্যানেজিং ডিরেক্টর রেমুনারেট হয়, স্যালারি নিয়ে থাকেন। আর ইন্ডিপেন্ডেন্ট ডিরেক্টররা মোস্টলি হচ্ছে নন এক্সিকিউটিভ বোর্ড অফ ডিরেক্টর, ইন্ডিপেন্ডেন্ট ডিরেক্টর। সো আলটিমেটলি এই কর্পোরেট স্ট্রাকচারে যখন এমডি রেগুলার অফিস করে, যখন বেতন ভাতা নেয়, তখন সে কিন্তু অর্গানাইজেশনাল স্ট্রাকচারের ভিতরে ঢুকে গেল। উনি ছাড়া বোর্ডের চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান, আদার্স আর নট উইদিন দ্য অর্গানাইজেশনাল গভর্নেন্স স্ট্রাকচার। আমি আপনার কোশ্চেনটা এবার বুঝাতে পারছি ভাই? আপনি যেটা প্রাইভেট কোম্পানি উদাহরণ দিলেন, থ্যাংক ইউ ভেরি মাচ স্যার। ঠিক আছে, ক্লিয়ার। ঠিক আছে, এবার আপনি দেখেন there are some of the difference which demonstrate how an internal audit can be more effective than external auditor. বলতেছে এই কোশ্চেনটা অবশ্য একটু কন্ট্রাডিক্টরি, আমরা এক্সটার্নাল অডিট করি, আমাদের এটা ভালো লাগবে না, বাট এই কোশ্চেনটা আপনাদের কোন একটা প্রিভিয়াস কোশ্চেন থেকে আমি নিয়েছিলাম। যেহেতু আপনাদের কোর্সটার নাম হচ্ছে সিস্টেম এন্ড ম্যানেজমেন্ট এন্ড সিস্টেম অডিট, এবং ভিতরে সিলেবাসে দেয়া আছে ম্যানেজমেন্ট অডিট, অপারেশনাল অডিট, ইন্টারনাল অডিট, কস্ট অডিট, সিস্টেম অডিট, এই পাঁচটাই মূলত বলা আছে। যে কারণে কোশ্চেনটা এরকম আসে, যদিও কোশ্চেনের মেরিট আছে, কোশ্চেনটা করা হয়েছে these are some of the difference which demonstrate how an internal audit is more effective than an external audit. এটা কিন্তু obviously কেন দেখেন, অবজেক্টিভের ভিতরেই দেখেন যে মোর ইফেক্টিভ হবে, তার অবজেক্টিভের ভিতরে আছে কিরকম আছে, to educate management and employees about how they can improve business operation and its efficiency. ইন্টারনাল অডিট কিন্তু এমন না যে আমি অডিট রিপোর্ট কোয়ালিফাইড করে দিলাম এবং এর ফলে অনেক ধরনের প্রবলেম হলো। ধরেন আমি লিস্টেড কোম্পানি বা আনলিস্টেড কোম্পানির অডিটর, এক্সটার্নাল অডিটর, তারা যে বললো যে আপনি কমপ্লাই করেন নাই, আপনার এখানে নন কমপ্লায়েন্স আছে, অথবা আপনার গোয়িং কনসার্নের প্রবলেম আছে, অথবা মেজর ম্যাটেরিয়াল ডেভিয়েশন আছে, তখন তারা কি করতে পারে, নরমালি তো আনকোয়ালিফাইড রিপোর্ট হয়, ফার্স্ট ফ্রেশ রিপোর্টকে বলা হয় আনকোয়ালিফাইড রিপোর্ট, তারপরে করা হয় কোয়ালিফাইড রিপোর্ট, তারপরে বলা হয় না আমি এটা অ্যাডভার্স ওপিনিয়ন দিব, এটা আমি মানতে পারছি না, অথবা ডিসক্লেমার দিব। সো এই ধরনের এই জিনিসগুলো আপনাদের ক্লিয়ার করব। হ্যাভ ইউ এনি আইডিয়া এখানে যারা আছেন যে এই যে চারটা বললাম, আনকোয়ালিফাইড, কোয়ালিফাইড, তারপর হচ্ছে অ্যাডভার্স এবং ডিসক্লেমার, এটা কি কেউ বুঝাইতে পারবে না আমাকে যে হোয়াট মানে আমি কি মিন করতে চাইলাম এক্সটার্নাল অডিটের? স্যার নাটশেল, জি স্যার নাটশেলে, স্যার নাটশেল আমি বলি, নাটশেলে বলতে গেলে the clean outcomes of the audit, we can say that unqualified, and qualified means there is some problems and he has raised the and mark it down, it is qualified. And আরেকটা স্যার বললেন যে অ্যাডভার্স, সেটা হচ্ছে যে তার অপিনিয়ন দিল যে না এটা একেবারে এই সাথে যাচ্ছে না, স্ট্যান্ডার্ড সাথে যাচ্ছে না, যে সে বলবে যে এখানে এই ক্ষেত্রে আমার সুযোগ নেই। আজকে মানে সবারই ইন্টারনেটের সমস্যা। ওই লাস্টের ইয়েও যে কথা বললো, এখন যে কথা বলছে হাফিজুর রহমান সম্মত, ওনারও ইন্টারনেট সমস্যা। এনিওয়ে, সো উনি আমি বুঝতে পারছি উনি যেটা বলতে চেয়েছে। আমার শব্দটা ক্লিয়ার কিনা আমি দেখছি যে অনেকের ইন্টারনেট আজকে সমস্যা। হ্যাঁ, আমারটা কি সোফার ক্লিয়ার বোঝা যাচ্ছে? তো আমি তো বুঝতে পারছি না। ক্লিয়ার স্যার, ক্লিয়ার, ফাইন, বোঝা যাচ্ছে স্যার। ঠিক আছে, থ্যাংক ইউ। তো আমি এবার ক্লিয়ার করি, এটা আমরা সামনের কোর্সে আছে, উনি একদম ক্লিয়ারলি বলছেন মূলত আনকোয়ালিফাইড রিপোর্ট মানে ফ্রেশ রিপোর্ট, কোনো ঝামেলা নেই।
আনকোয়ালিফাইড এর ভিতরে আবার একটু ম্যাটার অফ এমফেসিস দিয়ে কিছু কথা বলা যায়। যেমন আনকোয়ালিফাইড দিলাম, আমি কোয়ালিফাই করলাম না, বাট দুই একটা বিষয় উল্লেখ করে দিলাম, এটা বলে ম্যাটার অফ এমফেসিস। আনকোয়ালিফাইড একটা ক্যাটাগরি। আর একটা ক্যাটাগরিকে বলা হয় মডিফাইড রিপোর্ট। এই মডিফাইড রিপোর্টের তিনটা পার্ট, যেটা কোয়ালিফাইড, তারপর হচ্ছে অ্যাডভার্স এবং ডিসক্লেমার। সো এটা নিয়ে আমার সামনে ক্লাস আছে, আপনারা চমৎকার করে বুঝাই দিব, বাট আপাতত বলে রাখলাম। সো আমি যেটা বলার চেষ্টা করছি, এক্সটার্নাল অডিটর কিন্তু এই 4 ভাবে 5 ভাবে দিয়ে শেষ করতে পারে দায়িত্ব, কিন্তু ইন্টারনাল অডিটর কিন্তু এত সহজ না। তাকে কিন্তু খালি বললেই হবে না যে তুমি ভুল করছো, তাকে বলতে হবে যে কেন ভুল করছো, বিকজ তোমার প্রসেস ঠিক নাই, তোমার পলিসি ঠিক নাই, তুমি পলিসি থেকে ডেভিয়েশন করছো, তাকে কিন্তু ইমপ্রুভমেন্টের এরিয়া বলে দিতে হবে। সো এই কারণেই বলা হয়েছে যে ইন্টারনাল অডিট ইজ মোর ইফেক্টিভ দ্যান এক্সটার্নাল অডিট। এই কারণে, আর কোনো লজিক কিন্তু নাই। কি হয়েছে, টু এডুকেট ম্যানেজমেন্ট এন্ড এমপ্লয়িজ about how can they improve the business operation and efficiency with its efficiency. আর external audit বলছে to give reliability and credibility to the financial report that go to the shareholder. তারা খালি বলবে, এক্সটার্নাল অডিটর মোস্টলি ডিপেন্ড হচ্ছে যে শেয়ারহোল্ডারদের কাছে যে রিপোর্টটা যাচ্ছে এজিএমে, সেই রিপোর্টে তারা এই যে ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট অডিট করেছে, এটা কি রিলায়েবল, এটা কি ক্রেডিবল, এটা কি ফেয়ার, ট্রু অ্যান্ড ফেয়ার ভিউ আছে কি নাই, কি আছে কি নাই, এটাই তারা বলবে। কিন্তু তারা কিন্তু আবার খুব বেশি ডিটেইলে বলার সুযোগ নেই যদি না আলাদা কোনো ম্যানেজমেন্ট রিপোর্ট সাবমিট করা হয়। আমরা যারা অডিট করি তারা দেখা যায় যে এক্সটার্নাল অডিটের সঙ্গে সঙ্গে আরেকটা রিপোর্ট অনেক সময় বাই রিকোয়েস্ট দিয়ে অথবা স্কোপে থাকলে দেই, সেটা বলা হয় ম্যানেজমেন্ট রিপোর্ট। আরেকটা ডিফারেন্ট, নরমালি এক্সটার্নাল অডিট রিপোর্টের ফরম্যাটেড রিপোর্ট দেওয়া হয়, সঙ্গে সঙ্গে কিছু স্পেসিফিক অ্যাডিশনাল ইস্যুকে অ্যাড্রেস করে আমরা অনেক সময় আরেকটা রিপোর্ট ইস্যু করি, এটা বলে ম্যানেজমেন্ট রিপোর্ট। আবার অনেক সময় আমরা এক্সটার্নাল অডিটরের পারপাসে আমাদেরকে অডিট নিয়োগ দেওয়া হয় না, ম্যানেজমেন্ট অডিটের জন্য আলাদা করা হয়, তখন আমরা আলাদা রিপোর্ট দিই। সো দ্যাট ইজ দ্য ডিফারেন্স। সো এটা আমরা বুঝলাম। এখন আমি সামারিতে কি বলবো, সামারিতে বলবো, ইন সামারি ইন্টারনাল অডিট হেল্পস টু ইমপ্রুভ কোম্পানিজ ফ্রম দ্য ইনসাইড। তারা ইনসাইড থেকে হেল্প করে টু ইমপ্রুভ, while external audit ensure that what they present to the outside world reflect what they really happen. ইন্টারনাল অডিটের কাজ হচ্ছে ইনসাইড দ্য অর্গানাইজেশনে ইমপ্রুভমেন্ট এরিয়া বের করে কাজ করা, আর এক্সটার্নাল অডিটের কাজ হচ্ছে যা রিপ্রেজেন্ট করছে ইন দ্য ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট, সেইটার জন্য প্রপার ট্রুলি পিকচার রিফ্লেক্ট করছে এবং টু দ্য রিয়েল ওয়ার্ল্ড এবং আউটসাইড ওয়ার্ল্ডের। এটা যে ব্যাংকারের কাছে যাচ্ছে ফর লোন, তারপরে লিস্টেড হইলে আপনার শেয়ার হোল্ডারদের কাছে যাচ্ছে, ঢাকা স্টক এক্সচেঞ্জের ওয়েবসাইটে যাচ্ছে, পাবলিক ডোমেইনে এই রিপোর্টটা যাচ্ছে, সেটা রিলায়েবল কিনা এটা বলা। বোথ টাইপ অফ অডিট কিপ দ্য ইঞ্জিন অফ আওয়ার ইকোনমি রানিং ইফেক্টিভলি অ্যান্ড অ্যাকুরেটলি। এবং অডিট ছাড়া আসলে কোনো সুশাসন, গুড গভর্নেন্স করা কঠিন। আচ্ছা, এবার আপনি আসেন, এটা পরীক্ষা আসছে অনেকবার, হোয়াট আর দ্য টাইপস অফ ইন্টারনাল অডিটর বা অডিটস। হ্যাঁ, কত ধরনের ইন্টারনাল অডিট হয় এবং কত টাইপের ইন্টারনাল অডিট রিপোর্ট হয়, এই জায়গাটা আমরা ক্লিয়ার করব। সো ফার্স্ট হচ্ছে একটু ল্যাপিং হবে, আমি একটু ক্লিয়ার করব। অনেক জায়গায় দেখবেন যে আপনার ম্যানেজমেন্ট অডিট অথবা অপারেশনাল অডিটের সাথে কিছু কিছু জিনিস ওভারল্যাপিং হয়। সো এটা হবে, আমি আপনি আগের দিনে বলেছিলাম যে এক্সটার্নাল অডিট যেমন ক্লিয়ারলি আইডেন্টিফাই করে সেপারেট করা আছে, এক্সটার্নাল অডিটের মতো কস্ট অডিট অত না হলেও কস্ট অডিটের যেহেতু রিপোর্ট ফরম্যাটটা মোটামুটি অ্যাকসেপ্টেবল এবং কোম্পানি অ্যাক্টের 181 সেকশনে বলা আছে কি কি ডকুমেন্ট রাখতে হবে, 213-তে বলা আছে কিভাবে হবে, সো এই কারণে এটা সেপারেট। বাট এই এক্সটার্নাল অডিট এবং কস্ট অডিট ছাড়া আর যত অডিট, সেটার কিন্তু কিছু না কিছু ওভারল্যাপিং, কিছু না কিছু কমন এরিয়া থাকবে। সো 5 টাইপস অফ ইন্টারনাল অডিট, সেটা কি কি? ফার্স্ট 5 টাইপস। ফার্স্ট অফ বলা হচ্ছে কমপ্লায়েন্স অডিট। ফার্স্ট কমপ্লায়েন্স অডিটটা কি? ইভ্যালুয়েট কমপ্লায়েন্স এন্ড অ্যাপ্লিকেবল লস, regulation, policies and procedure. Some of these regulations may have a significant impact on the company's financial well-being. একটা অর্গানাইজেশনের ফাইন্যান্সিয়াল ওয়েলবিং হবে কি হবে না, একটা অর্গানাইজেশন কিভাবে চলবে, সেটার কিন্তু একটা পলিসি, প্রসিডিওর, গাইডলাইন, রিলায়েবলি মেজর করা যাচ্ছে কিনা, দ্যাট ইজ কল্ড কমপ্লায়েন্স অডিট। সেকেন্ড হচ্ছে অপারেশনাল অডিট। অপারেশনাল অডিট আলাদা একটা নামই আমাদের সিলেবাসে আছে, বাট কখনো কখনো অপারেশনাল অডিটকে আমরা ম্যানেজমেন্ট অডিটের পার্ট বলতে পারি, কখনো কোনো ইন্টারনাল অডিটের পার্ট বলতে পারি। এটা কোনো দোষের কিছু নাই, বিকজ ক্লিয়ার কোনো গাইডলাইন বা ক্লিয়ার কোনো ভাগ তো নাই, একদম তো আমি শার্প ডিভাইডেশন করতে পারি না। সেই জন্য বলা হচ্ছে সেকেন্ড হচ্ছে অপারেশনাল অডিট। অপারেশনাল অডিট অ্যাসেস দ্য ম্যানেজমেন্ট কন্ট্রোল মেকানিজম ফর দেয়ার ওভারঅল এফিসিয়েন্সি অ্যান্ড রিলায়েবিলিটি।
সো আমরা বারবারই দেখছি কন্ট্রোল, ইফিসিয়েন্সি, রিলায়েবিলিটি ইজ কমন টার্মস। পারফরমেন্স অডিট, হোয়াট ইজ পারফরমেন্স অডিট? Performance audit evaluates whether the organization is meeting the metrics set by the management in order to achieve the goals and objectives set forth by the board of directors. Board of directors time to time, বছরে তো তারা মিনিমাম 4 বার বলবে, আরো বেশি বার বসতে পারে, অনেক বোর্ড 12 বার বসে প্রতি মাসে। তারা পলিসি, প্রসিডিওর, গাইডলাইন দিয়ে দেয়, তারা একটা গোল সেট করে দেয়, সেটা অ্যাচিভ হচ্ছে কি হচ্ছে না এইটা দেখার দায়িত্ব কিন্তু ইন্টারনাল অডিটরের, মানে এটাকে প্রপারলি এক্সিকিউট হচ্ছে কিনা। এটা গেল থার্ড। ফোর্থ হচ্ছে ইনফরমেশন টেকনোলজি। এই ইনফরমেশন টেকনোলজি আবার অনেক ক্ষেত্রে আপনার সিস্টেম অডিটের সাথে ম্যাচ করে যায়। সিস্টেম অডিট নট অনলি দ্য ইনফরমেশন সিস্টেম অডিট, সিস্টেম অডিট হয় হচ্ছে ওভারঅল প্রসেস অডিটের একটা পার্ট সিস্টেম অডিট, আর কম্পিউটার বেস সিস্টেমকেও কিন্তু সিস্টেম অডিট বলা হয়, যেটা এটা হচ্ছে সিসা একটা কোয়ালিফিকেশন আছে, আপনারা নিশ্চয়ই জানেন। হ্যাঁ, সেই সিসা কোয়ালিফিকেশনে এই ইনফরমেশন অডিট, এই ইনফরমেশন টেকনোলজি অডিট এবং হচ্ছে আপনার হচ্ছে সিস্টেম অডিটটা খুব বেশি করে এমফাসিস দেয়। এনিওয়ে, আমরা আপাতত এটাই দেখি, 5টার পার্ট হিসেবে দেখি, পরবর্তীকালে আমরা আরো ফার্দার ডিসকাশন করবো। দ্য নাম্বার 4 হচ্ছে ইনফরমেশন টেকনোলজি অডিট। সেটা হচ্ছে ইনফরমেশন টেকনোলজি অডিট মে ইভ্যালুয়েট ইনফরমেশন সিস্টেম এন্ড আন্ডারলাইং সিকিউরিটি ইনফ্রাস্ট্রাকচার। এখনকার যুগে এসে কিন্তু এত বেশি টেকনোলজি ড্রিভেন কোম্পানি, ধরেন আমি একটা উদাহরণ দিই, আমি সুপারস্টার গ্রুপে সিএফও ছিলাম। এই গ্রুপটা কাজ করে হচ্ছে এসিপি ড্রিভেন একটা কোম্পানি। একটা শুধু উদাহরণ দেই, আমি তো এখন মানে প্র্যাকটিস করি, তো স্বাভাবিকভাবেই ডে টু ডে অপারেশনে কোনোভাবেই কোনো কোম্পানির সাথে ইনভলভ না, বাট যখন আমি ইনভলভ ছিলাম একটা তথ্য দিই, লেটস সে সুপারস্টার গ্রুপের যতগুলো কনসার্ন আছে সেই কনসার্নগুলোর ডিস্ট্রিবিউটর সংখ্যা অলমোস্ট 1200 ডিস্ট্রিবিউটর এবং ডিলার। এখন এই কার কাছে কয় টাকা পাবে এই টোটাল তথ্যটা এক জায়গায় আছে। কোন জায়গায় বলেন তো, আমাকে কেউ গেস করে বলতো কোথায় আছে? কোথায় আছে কেউ বলবেন? একটা জায়গায় আছে, একটা জায়গায় এই তথ্যটা আছে। না না, একটা জায়গায় আছে, সেটা হচ্ছে আমাদের অ্যাকাউন্টিং সফটওয়্যার যেটা এসিপি, ওই এসিপির ভিতরে আছে। আল্লাহ না করুক কোনো কারণে এই যে সফটওয়্যারটা যদি ক্র্যাশ করে যায়, সফটওয়্যারটা যদি কোনোভাবে রিকভার না করা যায়, তাহলে বিজনেসের যতগুলো আপনার দেনা পাওনা ছিল সব রেকর্ড নষ্ট হয়ে যাবে। আরো একটা তথ্য দিই, ভয়াবহ তথ্য, সেটা হচ্ছে আমরা যে ঢাকা স্টক এক্সচেঞ্জ বা চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ একসময় তো পেপার শেয়ার ছিল, এটা তো অনেক বছর উঠে গেছে। আমিও 2009-10-এ অনেক পেপার শেয়ারকে সিডিবিএল এ কনভার্ট করেছি। পেপার শেয়ার কিনেছি সস্তায়, পরবর্তীকালে ওইটা কোম্পানির সাথে যোগাযোগ করে 117 ফিল আপ করে জমা দিয়ে সার্টেন টাইম 1.5-2 মাস পরে পেপার শেয়ারের এগেইনস্টে আমার বিও অ্যাকাউন্টে শেয়ারকে ক্রেডিট করা হয়েছে। তো এই যে তখন পেপার শেয়ার ছিল তখন ডিফারেন্ট, বাট যখন আমরা এটাকে সফিস্টিকেটেড অনলাইন সিডিবিএল হয়ে গেল, আজকে ঢাকা স্টক এক্সচেঞ্জের একটা সার্ভার বাংলাদেশে, একটা সিঙ্গাপুরে, একটা হচ্ছে ইউএসএ তে। ধরলাম রেয়ার কেস, এটা হওয়ার কথা না, তারপরেও যদি কোনো কারণে, আল্লাহ না করুক কোনো একটা কারণে ঢাকার যে ডেটা সেভ করা আছে, মানে রেকর্ড রাখা হয়, ডেইলি রেকর্ডটা রাখা হয়, হ্যাঁ, এটাকে একটা মানে এটাকে ব্যাকআপ রাখা হয়, এই ব্যাকআপটা ঢাকাও নষ্ট হলো, সিমিলারলি কোনো কারণে সিঙ্গাপুরও নষ্ট হলো, একই সঙ্গে একই কারণে বা কোনো একটা ডিফারেন্ট কারণে ইউএসএ নষ্ট হয়ে গেল। তাহলে আমরা যে আর্গুয়েবলি 40 লাখ বা 35 লাখ বা 50 লাখ শেয়ার হোল্ডারদের যে ইনভেস্টমেন্ট, আমার 2 লাখ টাকার আছে নাকি 50,000 টাকার আছে নাকি 5 কোটি টাকার আছে, এই তথ্য আর পাওয়ার কোনো সুযোগ নাই। যে কারণে এই যে ইনফরমেশন টেকনোলজি এবং এইটার যে সিকিউরিটি সিস্টেম ইনফ্রাস্ট্রাকচার, এইটা কিভাবে কাজ করে, আজকের যুগে এসে আইদার আপনি সিএফও অথবা কোম্পানি সেক্রেটারি যেই হন না কেন, এই অটোমেটেড টেকসেভি আপনাকে হইতে হবে। সো ইন্টারনাল অডিটের একটা বড় পার্ট হচ্ছে ইনফরমেশন টেকনোলজি অডিট, এবং এখানে ইভ্যালুয়েট করে ইনফরমেশন সিস্টেম এন্ড আন্ডারলাইং দ্য সিকিউরিটি ইনফ্রাস্ট্রাকচার। দে উইল টিপিক্যালি ইনক্লুড দ্য অ্যাসেসমেন্ট অফ জেনারেল আইটি কন্ট্রোল, কি কন্ট্রোল মেকানিজম আছে, ডেইলি ব্যাকআপ নিচ্ছে নাকি মান্থলি নিচ্ছে নাকি উইকলি নিচ্ছে, রিলেটেড লজিক্যাল অ্যাক্সেস, চেঞ্জ ম্যানেজমেন্ট, সিস্টেম অপারেশন এন্ড ব্যাকআপ এন্ড রিকভারি। এবার আরেকটা কথা বলি, সেটা হচ্ছে আমি রিসেন্টলি একটা ভিডিও বানিয়েছিলাম অনেকের রিকোয়েস্টে, যদিও সারা পৃথিবীর অনেক জায়গায় এটাকে ইলিগাল বলা হয়, যেটাকে বিটকয়েন বা ক্রিপ্টোকারেন্সি বলে। এই একটা টাকা, একটা ক্রিপ্টোকারেন্সির দাম, একটা ইউনিটের দাম বাংলাদেশের টাকায় এখন প্রায় 60 লক্ষ টাকা। একটা ফুল বিটকয়েন, একটা ফুল বিটকয়েনের এখন 60 লাখ টাকা দাম, কখনো এখন 40 লাখ, মানে 66,000 ইউএসডি,
40-42 লাখ টাকা এখন দাম। এটা শুরু হয়েছিল 8 সেন্ট, মানে হচ্ছে যে ধরেন 10 টাকার থেকে 2009 শুরু হয়েছিল। 2009 একটা বিটকয়েনের দাম ছিল বাংলাদেশ টাকা 10 টাকা, সেইটা এখন 40-42 লাখ টাকা দাম হয়ে গেছে। এই যে বিটকয়েন বা এই ক্রিপ্টো কারেন্সি বা ডিজিটাল ওয়ালেট, ডিজিটাল কারেন্সি, এইটা কিন্তু কোনো ফিজিক্যাল এক্সিস্টেন্স নাই, অনলি সফটওয়্যার বেস। এটাকে যদি কেউ হ্যাক করে তাহলে কোটি টাকার সম্পত্তি হ্যাক করা ইজ এ ম্যাটার অফ সেকেন্ড অর মিনিট। বাংলাদেশ ব্যাংকের সার্ভারকে হ্যাক করে যে টাকাটা নিয়ে গেল ভিয়েতনাম বা অন্য অন্য জায়গার কিছু দুর্বৃত্তরা, সেই সিস্টেমটা এই কারণে দিনকে দিন আমরা আইদার কোম্পানি সেক্রেটারি হই, সিএফও হই, চার্টার অ্যাকাউন্টেন্ট হই, চার্টার সেক্রেটারি হই, কস্ট অ্যান্ড ম্যানেজমেন্ট অ্যাকাউন্টেন্ট হই, আমাদের আইটি বোঝা এবং আইটির বিষয়ে আগ্রহ তৈরি না হলে আমরা প্রফেশনালি ক্যারিয়ারে খুব একটা আগাইতে পারবো না। সেইটা এটা জাস্ট বলে রাখলাম। এটা বলার উদ্দেশ্য হচ্ছে এটা একটা পার্ট যে ইনফরমেশন টেকনোলজি অডিট করতে। দ্য লাস্ট পার্ট, এটা আসলে অনেকেই খেয়াল করে না, এনভায়রনমেন্টাল অডিট বলে। এনভায়রনমেন্টাল অডিট মানে হচ্ছে এখনকার সময় এসে দেখা যায় যে আপনি যদি ধরেন এনভায়রনমেন্টকে পলিউট করে কোনো কাজ করেন, আপাতত এটা আপনি অডিট করলেন না, চেক করলেন না, ফ্যাক্টরির লোকজন বুঝলো না, শুনলো না, আপনার এইটা করতে থাকলো, আপনার এই ক্ষতিটা করলো। কিন্তু পরবর্তীকালে যদি কখনো এমন হয় যে আপনার কোনো পরিবেশবাদী কেউ বা কোনো একটা জায়গায় পরিবেশ অধিদপ্তর থেকে আপনাকে যে ধরে, তাহলে কোটি টাকার ড্যামেজ বা কোটি টাকার হচ্ছে পেনাল্টি খাওয়া ইজ নট এ ম্যাটার অফ টাইম, এটা খেয়ে যেতে পারেন। সো এনভায়রনমেন্ট অডিটকে এনশিওর করা, বিকজ অনেক জায়গায় আমরা দেখি যে বিভিন্ন বিজনেস প্রসেসে, প্রোডাকশন প্রসেসে ইটিপি, এটিপি এগুলো করার প্রয়োজনে অনেকে এটা না করে, বা কোনো কোনো জায়গায় বলা হয় যে নদীর পানিতেই পানিটা ফেলানো, বা মানুষের যে সবজি ধান ক্ষেত বা খেতে এই ওয়েস্টেজ ওয়াটারটা পালানোর আগে কতভাবে এটাকে পিউরিফাই করা হবে, এগুলো না করলে ক্ষতি হতে পারে। এই কারণে বলা হয় যে ইন্টারনাল অডিটের একটা পার্ট হচ্ছে এনভায়রনমেন্ট অডিট। এনভায়রনমেন্ট অডিট অ্যাসেস দ্য ইম্প্যাক্ট অফ দ্য কোম্পানিজ অপারেশন অন দ্য এনভায়রনমেন্ট। এনভায়রনমেন্ট কোনো ক্ষতি করছেন কি করছেন না, করলে কোন মাত্রার করছেন সেগুলো। They may also assess the company's compliance with environmental laws and regulation. So এই পাঁচটা আপনারা দেখলেন, এইভাবে লিখলে হবে। সো এরপরে হোয়াট ইজ দ্য প্রসেস অফ মানে ইন্টারনাল অডিট প্রসেস কে? ইন্টারনাল অডিট প্রসেস হচ্ছে যে কোনো অডিটের মতো একই, এটা নতুন কিছু না। ইন্টারনাল অডিটের প্রসেস অন্য যে কোনো অডিটের মতো একটা প্ল্যানিং ফেজ থাকবে, তারপরে ফিল্ড ওয়ার্ক হবে, ফিল্ড ওয়ার্কের পরে রিপোর্টিং শুরু হবে, রিপোর্টিং ফার্স্ট ড্রাফট, সেকেন্ড ড্রাফট, ফাইনাল ড্রাফট এবং ফাইনাল রিপোর্ট সাবমিট করা হয়, এবং এইটাকে একটা ফলো আপ করা হয় প্রপারলি, এটার কি অ্যাড্রেস করা হয়েছে কিনা এই ফলো আপ। সো আমরা যদি বলি যে ইন্টারনাল অডিটের প্রসেস এটা নতুন কিছু না, যে কোনো অডিটের প্রসেসই কমন। এন্ড ইন্টারনাল অডিট শুড বি 4 জেনারেল ফেজেস, ফার্স্ট অফ দ্য প্ল্যানিং ফেজ, দেন ফিল্ড ওয়ার্ক ফেজ, দেন রিপোর্টিং ফেজ, এন্ড অবভিয়াসলি দ্য লাস্ট ওয়ান হচ্ছে যে ফলো আপ। সো প্ল্যানিং ফেজটা আমরা জানি, এটা আর বেশি বলার দরকার নেই। The auditor notify the client about the audit, discuss with the scope, objective, examine করে হচ্ছে ফর্মাল অর্গানাইজেশনের গ্যাদার ইনফরমেশন গ্যাদার করে, এবং তারা কাজ কিভাবে করবে পরিকল্পনা করে, এটা প্ল্যানিং। ফিল্ড ওয়ার্ক হচ্ছে তারা যখন তাদের অফিসে বসে যখন প্ল্যানিং শেষ হয়ে গেল, কয়জন পাঠাবে সিনিয়র, একটা অডিট টিমে সাধারণত থাকে একজন পার্টনার থাকে, একজন ম্যানেজার থাকে, এঙ্গেজমেন্ট ম্যানেজার, তার আন্ডারে একজন সিনিয়র থাকে সাধারণত সুপারভাইজার লেভেলে, তারপরে হচ্ছে সিনিয়র থাকে, সেমি সিনিয়র, জুনিয়র অডিটর, এরকম একটা টিম মিক্স করা হয়। সেই টিমটাও ক্রিয়েট করা হয় প্ল্যানিং স্টেজে। এরপর ফিল্ড ওয়ার্কে হচ্ছে তারা অর্গানাইজেশনের হেড অফিস এবং তার ফ্যাক্টরি এবং আদার যদি কোনো সাব অফিস থেকে সেগুলো ভিজিট করে। ইন দিস অডিট টিম উইল এক্সিকিউট দ্য অডিট প্ল্যান। These usually includes the interviewing of the key personnel to confirm an understanding of the process and control, reviewing the relevant document, testing the control of a for a sample over the period of time. সাধারণত স্যাম্পলিং করা হয়, 100% চেক করা কারোর পক্ষে সম্ভব না, স্যাম্পলিং সাইজ ঠিক করা, এবং স্যাম্পল করার সময় আরেকটা ইভ্যালুয়েশন করতে হয়, রিস্ক ক্যালকুলেশন করতে হয়। কিভাবে রিস্ক ক্যালকুলেশন করতে হয় সেটা আমি আপনাদেরকে দেখাবো পরবর্তীকালে কোন একটা ইয়াতে সেশনে। তারপর হচ্ছে ডকুমেন্টেশন অফ দ্য ওয়ার্ক, যা কাজ করলেন এর প্রপার ডকুমেন্টেশন করতে হয়। আপনি যে কোনো রিপোর্ট দিলে সেই রিপোর্টের ব্যাকগ্রাউন্ডে কি আপনার লজিক আছে সেই ব্যাকগ্রাউন্ড ওয়ার্কটা করতে হয়। এন্ড আইডেন্টিফাই এক্সেপশনস এন্ড রিকমেন্ডেশন, এটা ফিল্ড ওয়ার্ক। ফিল্ড ওয়ার্কের পর রিপোর্টিং ফেজ ইজ দ্য ইস্যুইং অ্যান্ড ইন্টারনাল অডিট রিপোর্ট, ইনক্লুডস দ্য ড্রাফটিং, আমি যেটা বললাম ড্রাফট দেওয়া হয়, রিভিউ ড্রাফট দেওয়া হয়, ম্যানেজমেন্টের রেসপন্স চাওয়া হয়, এর মাধ্যমে অডিট রিপোর্ট, ইন্টারনাল অডিট রিপোর্ট হয়। তারপরে ফলো আপ মানে হচ্ছে দ্য প্রসেস। This process includes appropriate follow-up with process owners needing to improve the recommendation as well as board oversight to the company's overall status in addressing the findings identified the internal audit. যেসব ফাইন্ডিংস আইডেন্টিফাই হয়েছে সেটাকে ফলো আপ করা।
So these are the basically আপনার internal audit related discussion. So আপনারা এই বিষয়ে যদি কোনো কোশ্চেন থাকে you are free to ask. একজন বলছেন, একজন লিখেছেন চ্যাট বক্সে, is internal auditor like a whistleblower? Obviously whistleblower. Whistleblower সবাই, external internal সবাই, but internal auditor is the first whistleblower. এক্সটার্নাল অডিটররা বছরের শেষ কয়েক মাস আসে, সারা বছর তাদের অনেক সময় স্কোপ নাও থাকতে পারে, বাট ইন্টারনাল অডিট মোস্টলি সারা বছর এঙ্গেজ থাকে। সো দে আর দ্য প্রাইমারি হুইসেল ব্লোয়ার। অবভিয়াসলি ইউ আর রাইট। ফার্স্ট কোশ্চেন ইয়েস। তারপর সেকেন্ড বলছে রেদার এনিওয়ান ক্যান প্লে অ্যাজ এ রোল অফ হুইসেল ব্লোয়ার। ইয়েস, তারা আসলে যে কোনো, ওনার অ্যান্সারটাও ঠিক আছে, যে কেউ করতে পারে। সো এই দুইটা অ্যান্সার আমরা, এই দুইটা কোশ্চেন অ্যান্সার আমরা পেলাম। আর কারোর কিছু আছে প্লিজ ইউ ক্যান, মানে এই বিষয়ে আমরা অন্য টপিকসে যাবো এখন। স্যার একটা কোশ্চেন ছিল স্যার। প্লিজ প্লিজ ক্যারি অন, জিজ্ঞেস করেন। এক্সটার্নাল অডিটর কি স্যার তার অডিট করার সময় ইন্টারনাল অডিটরের কোনো রিপোর্ট চাইতে পারে কিনা বা ডিমান্ড করতে পারে কিনা? অবশ্যই পারে, অবশ্যই পারে, এটা অবশ্যই পারে। ধরেন আপনি অস্বীকার করতে পারেন যে আমার ইন্টারনাল অডিট টিম নাই বা করাই নাই, অস্বীকার করা হচ্ছে আপনার হাতে। বাট নর্মালি যেটা হয়, শুধু চাইতে পারে না, নিয়ম হচ্ছে এক্সটার্নাল অডিটর যেহেতু সারা বছর থাকে না এবং তারা একটা নির্দিষ্ট টর্ন নিয়ে নির্দিষ্ট অডিট করতে আসে, তারা কিন্তু চাইবে আপনার কাছে যে আপনার কোনো ইন্টারনাল অডিট টিম আছে, থাকলে তাদের সাথে একটু কথা বলাই দেন, তাদের রিপোর্টগুলো আমাদেরকে দেন। সো বেসড অন দেয়ার ইন্টারনাল অডিট তারা কিন্তু বুঝবে যে রিস্ক এরিয়া কত, কোন জায়গায় এমফেসিস করতে হবে কি হবে না। সো দে ক্যান আস্ক এবং আপনাদের দেওয়া উচিত, এটা আমি মনে করি। স্যার তাহলে একটা সাপ্লিমেন্টারি কোশ্চেন আরেকটা ছিল। প্লিজ প্লিজ সেক্ষেত্রে ইন্টারনাল অডিটর ইজ মোর ওয়ার্ক উইথ দ্য ডেপথ অফ দ্য বিজনেস এন্ড দ্য অপারেশন অফ দ্য বিজনেস এন্ড কমপ্লায়েন্স অফ দ্য বিজনেস। দেখা গেল যে কোনো কনফিডেন্সিয়ালিটি প্রসেস সহ তারা ইন্টারনাল অডিট করতে পারে, বিকজ দে আর দ্য এমপ্লয়ি অফ দ্য কোম্পানি। But external auditor is not the employee of the company. It may be a risk to disclose the information to the external auditor, and it may be a risk of the company also. Then how will you define on that? একদম পারফেক্টলি বলছেন আপনি, একদম খুবই প্র্যাকটিক্যাল মানুষ, এটা বুঝেছেন দেখে কোশ্চেনগুলো করেছেন। এবং আপনি যাকে কোশ্চেন করছেন এই জিনিসগুলো কোনো কারণে আমি আল্লাহর রহমতে অনেকভাবে দেখার সুযোগ হয়েছে এবং পার্সোনালি কাজ করছি দেখে অ্যান্সারগুলো করব। অনেকে আপনার এই কোশ্চেন অ্যান্সার প্রপারলি করতে পারবে কিনা আই এম নট শিওর, বাট যে কোনো কারণে হোক আলহামদুলিল্লাহ। সো আমি যেটা অ্যান্সার করব আপনাকে সেটা হচ্ছে ইন্টারেস্টিংলি করব। সেটা হচ্ছে ফার্স্ট অফ অল, যে কোনো অডিট যদি আউটসাইডার কেউ ঢুকে তাহলে ধরে নেওয়া হয় একটা এগ্রিমেন্ট হয় বিটুইন দ্য অর্গানাইজেশন এন্ড দ্যাট পারসন। সেটা এক্সটার্নাল অডিট হোক, ইন্টারনাল অডিট বাইরের লোক দিয়ে করানো হোক, অথবা হচ্ছে যে আপনার যে কোন রকম ফার্মকে এঙ্গেজ করা হোক, সেই জিনিসটাকে বলা হয় এনডিএ, নন ডিসক্লোজার এগ্রিমেন্ট। সো ইমপ্লাইড থাকে যে আপনি ইন্টারনাল অডিটর বা এক্সটার্নাল অডিটর যে কোনো ভাবেই যদি বাইরের কেউ এসে আপনার সাথে কাজ করে তাহলে তার কোড অফ ইথিক্সে বলাই আছে এনডিএ। সো প্রথম হচ্ছে যে অডিটরের কাছে আপনি কিছু লুকাইতে পারবেন না, লুকানো উচিত না। কারণ আপনি অডিটর করবে কারা? আমি ধরেন একটা ব্যক্তি, আমি ব্যবসা করি, আপনি কি জানেন যে আমি ব্যক্তি ব্যবসা করলে আমার কোনো অডিট রিপোর্ট ছাড়াই আমি কিন্তু ট্যাক্সের রিটার্নে আমার স্টেটমেন্ট আমি দিয়ে করতে পারি। কিন্তু ওয়ান্স আই মেক এ কোম্পানি, এবং সেটা যদি প্রাইভেট লিমিটেড হয় টু সাম এক্সটেন্ট, যদি কোনো ব্যাংক লোন টোন না থাকে, যদি তারা ছোট পরিসরে করে, তখন তারা পাবলিক ইন্টারেস্ট এন্টিটির ক্রাইটেরিয়া পড়বে না, তখন পর্যন্ত তাদের কিন্তু কনফিডেন্সিয়ালিটি থাকতে পারে। বাট ওয়ান্স ইউ আর এ পাবলিক ইন্টারেস্ট এন্টিটি as per the definition of the FRC, ফাইন্যান্সিয়াল রিপোর্টিং কাউন্সিল, এটাকে বলে পাবলিক ইন্টারেস্ট এন্টিটি, পাই বলে। এই পাবলিক ইন্টারেস্ট এন্টিটি যদি হয়, পায়ে যদি আপনি পড়ে যান, তাহলে আপনার আসলে আর কোনো কনফিডেন্সিয়ালিটি থাকে না অফিসিয়ালি। আনঅফিসিয়ালি ডাইরেক্টররা কিছু লুকাবে না লুকাবে সেটা তো আপনার বিষয়, বাট অফিসিয়াল কথা যদি বলেন, you should not have any confidential report। এবং যদি এমন কোনো কনফিডেন্সিয়াল ফিউচার ওরিয়েন্টেড থাকে, সেটা আপনার ইন্টারনাল অডিটরদের দেওয়াও ঠিক হবে না। কারণ আপনি কেন মনে করছেন যে একজন এক্সটার্নাল অডিটর বাইরের থেকে আসছে দেখেই সে আপনার কনফিডেন্সিয়াল ইনফরমেশন বাইরে ডিসক্লোজ করবে? একজন এমপ্লয়ির মাধ্যমে সবচেয়ে বেশি হয়। আমি আরেকটা ব্যাড প্র্যাকটিসের কথা বলি, সেটা আমি ফেস করে আসতে থেকে বলছি। যত কম্পিটিটর কোম্পানি আছে, খুব বাজে একটা আনইথিক্যাল প্র্যাকটিস চলে। দেখবেন একটা অর্গানাইজেশনে, লেটস সে আমি ধরেন আকিজ গ্রুপ, আমি আকিজ না, ধরেন আমি মেঘনা গ্রুপ, আমি টিস্যুর ব্যবসা করি, এটা একদম আনঅফিসিয়ালি, কেউ কোট করে না। দেখা গেল XYZ আরেক কোম্পানি টিস্যুর ব্যবসা করে। সো ওই কোম্পানির একজন
2 জন 3 জন 5 জন লোক স্পাই হিসাবে ওই কোম্পানিতে ঢুকানো হয় এবং এটা একটা কমন প্র্যাকটিস হয়ে দাঁড়াইছে যে প্রত্যেকটা কোম্পানির কনফিডেন্সিয়াল ইনফরমেশন তাদের এমপ্লয়ীদের মাধ্যমেই কিন্তু এটা প্রাইমারিলি লিক আউট হয় এবং এটা প্রুভেন। আপনি আমাকে চ্যালেঞ্জ করেন, আপনি দেখেন যে আপনার এটা ব্যাংক বা আরো স্ট্রাকচার কোম্পানি ডিফারেন্ট কথা, বাট প্রাইভেট এবং যেসব কোম্পানিগুলো বাংলাদেশে ব্যবসা করে প্রত্যেকটা কম্পিটিটরদের লোক স্পাই বা তাদের তথ্য বাইরে দেওয়ার লোক থাকে। সো এই জায়গায় আমি বলবো নট অনলি ইন্টারনাল অডিট তার এমপ্লয়ি দেখে আপনি সব ডিসক্লোজ করবেন তা না, এমপ্লয়ি রিক্রুটমেন্টের ক্ষেত্রেও কিন্তু একটা এনডিএ থাকে, ইন্টারনাল এনডিএ, যে ভাই তুমি এই অর্গানাইজেশনে চাকরি করো, এই অর্গানাইজেশনের যে কনফিডেন্সিয়াল ইনফরমেশন আছে ইউ ক্যান নট বিচ দ্য কন্ট্যাক্ট। আর এক্সটার্নাল অডিটে তো মাস্ট হ্যাভ টু সাইন যে এনডিএ, সেই এনডিএটা মূলত ইমপ্লাইড থাকে। আমরা যে এঙ্গেজমেন্ট লেটার দিই সেই এঙ্গেজমেন্ট লেটারের ভিতরে আমরা তো একটা ধরেন একটা এক্সপ্রেশন অফ ইন্টারেস্ট শো করি, তারপরে একটা এঙ্গেজমেন্ট লেটার সাইন হয়, এই প্রসেসের ভিতরেই কিন্তু এটা থাকে। সো আমি মনে হয় আপনাকে বুঝাইতে পারছি। হ্যাঁ, সো আই হোপ যে কোনো সাপ্লিমেন্ট কোশ্চেন আর আছে? ভালো কোশ্চেন না, thank you. Thank you, sir. Thank you. আর আমাকে চ্যালেঞ্জ করেন, কিন্তু আমি যেটা বলি সবসময় মেনে নিবেন না। সো আমরা এখন আরেকটা জিনিস যাব, সেটা হচ্ছে আমরা হচ্ছে যে এখন যাবো একটা ইন্টারেস্টিং জিনিস। স্যার একটা কোশ্চেন করি স্যার। স্যার Please. ইন্টারনাল অডিটের বললেন যে তো ফাইন্যান্সিয়াল রিপোর্টিং, কন্ট্রোলিং, তারপর রিস্ক ম্যানেজমেন্ট আরো অন্যান্য কাজগুলো করে। স্যার প্র্যাকটিক্যালি কি স্যার এটা হয় যে ইন্টারনাল অডিটর কর্পোরেট গভর্নেন্স যে ব্যাপারটা আপনি বলছেন তার ফাংশন বা পারপাসের ভিতরে থাকে, এটা কি ইন্টারনাল অডিটর কি কর্পোরেট গভর্নেন্স এর যে ইস্যুগুলো এইগুলো কি দেখে সে? আচ্ছা, প্রথম হচ্ছে এই কোশ্চেনটা হচ্ছে কর্পোরেট গভর্নেন্সের কথা বললেন, এইটা প্রাইভেট এবং পাবলিক লিমিটেড কোম্পানির মধ্যে ডিফারেন্স আছে। তবে যারা স্ট্রাকচার কোম্পানি, আমি আপনাকে নাম্বার অফ কোম্পানি বলতে পারি। আপনি যেমন রহিম আফরোজে আমি কাজ করেছি, আমি কল্লোলে কাজ করেছি, আমি শান্তায় কাজ করেছি, আমি সুপারস্টারে কাজ করেছি, লোকাল কোম্পানি, এমএনসি, এভেন্টিস বা অন্যগুলো বাদ দিলাম। এই 4টা কোম্পানি কোনোটাই আমি থাকা অবস্থায় তাদের একটাও লিস্টিং এ আসে নাই। দে অল ওয়্যার বেসিকলি প্রাইভেট লিমিটেড কোম্পানি, আর 2-একটা পাবলিক লিমিটেড কোম্পানি তাদের ছিল বাট লিস্টেড না। বাট আমি এটুকু অত্যন্ত গর্বের সাথে বা আপনাকে চ্যালেঞ্জ করে বলি, এখানে একটা প্রপার ফাংশনাল ইন্টারনাল অডিট টিম থাকে এবং সেখানে তো আসলে ম্যানেজিং ডিরেক্টর বা চেয়ারম্যান বা ওনারই ইজ বেসিক্যালি ওনার, তারাই এখানে তো আর কোনো এক্সটার্নাল বডি নেই। ইন্ডিপেন্ডেন্ট ডিরেক্টর থাকলেও নামে আছে, তারা তো ফাংশন করে না। সো আলটিমেটলি বোর্ডের এমডি অথবা চেয়ারম্যান, অনেক জায়গায় দেখা যায় এমডি এবং চেয়ারম্যান এক পজিশন, যদিও লিস্টেড কোম্পানিতে এমডি এবং চেয়ারম্যান এক পজিশন হতে পারে না। এনিওয়ে, সেই জায়গায় যখন ইন্টারনাল অডিট এই 4টা কোম্পানি বললাম, দে ক্যান এক্সারসাইজ দেয়ার পাওয়ার। আমি রহিম আফরোজের একটা কথা বলি, শুধুমাত্র হসপিটালাইজেশন, আমার চোখের সামনে দিয়ে ঘটনা ঘটছে, হসপিটালাইজেশন পলিসি ছিল কি যে আপনি একটা ইন্স্যুরেন্স আছে, হসপিটাল ইন্স্যুরেন্স, আপনি হচ্ছে শুধুমাত্র যদি ভর্তি হয়ে থাকেন হসপিটালে, 1 রাত্র থাকেন, তাহলে বিল ক্লেম করতে পারেন। ওপিডি বলে, মানে আউটডোর পেশেন্ট, মানে হচ্ছে আপনি বাইরের থেকে দেখিয়ে চলে আসছেন, টেস্ট করছেন, এরকম কোনো বিল পাবেন না। একটা ছেলে, সে হচ্ছে ফাইন্যান্স টিমে কাজ করতো, 2009-এর কথা বলছি, 9-10-এর কথা, শুধুমাত্র সে কয়েকটা বিল ক্লেম করছিল। এটা কিন্তু তার কোনো টাকা মিস অ্যাপ্রোপ্রিয়েট করে নাই, ইন্স্যুরেন্স কোম্পানির কাছ থেকে সে সাবমিট করছে, সেখানে একটু সে ভর্তি ছিল না, বাট সে ক্লেম করছে সে ভর্তি। এটা কোনোভাবে ইন্টারনাল অডিট টিম বের করছে এবং তার চাকরি স্যাক্ট হয়েছে। সো আমি বলতে চাচ্ছি এটা একটা কর্পোরেট গভর্নেন্সের পার্ট। তবে ওনাররা, আপনি এমন পাওয়ারফুল ইন্টারনাল অডিট টিম হয় না যে ওনার, ম্যানেজিং ডিরেক্টর, বোর্ড অফ মেম্বার, তাদের যদি ল্যাকিং থাকে কর্পোরেট গভর্নেন্স, সেটা নিয়ে কথা বলার মতো কেউ হয় না। সেই অর্থে প্র্যাকটিসটা লিমিটেড, বাট ভালো কোম্পানিগুলোর ভিতরে এই প্র্যাকটিসটা গ্র্যাজুয়ালি আগাচ্ছে। এবং আমি বলবো যে খুব হতাশার কিছু নাই, এটা কিন্তু আসলেই কোনো কোনো জায়গায় ভালো ভালো অর্গানাইজেশনে আপনারা 2-1 জন নিজেরা উদাহরণ দেন না যে আপনার কোম্পানি ইন্টারনাল অডিট খুব পাওয়ারফুল, 2-1 জন বলেন না। যেমন আমি কতগুলো কোম্পানি কনফিডেন্টলি বললাম। এখানে প্রবাবলি ক্লাসে আরেকটা ছেলে আছে, আমার কলিগ ছিল কল্লোলে, হ্যাঁ, সে কিন্তু এখানে আছে, গত ক্লাসে ছিল, সে বলুক না যে আমি জাস্ট এমনি বললাম যে সে কতটা মানে কনফিডেন্টলি কাজটা করতো এখানে, এবং তার অডিট রিপোর্টের বেসিসে কতজনের কত প্রবলেম হয়েছে। সো আজকে বোধহয় সে নাই। এনিওয়ে, ফিরোজ, আপনাদের কলিগ, আপনার কথা বলে নিতে পারেন। সো এটা ডিপেন্ড করে টু সাম এক্সটেন্ট আপনাকে কতটুকু এম্পাওয়ার দেওয়া হচ্ছে, হাউ ইন্ডিপেন্ডেন্ট ইউ আর। মোস্ট অফ দ্য কেসে ইউ আর রাইট যে ইন্টারনাল অডিট বা এক্সটার্নাল অডিটররাও আসলে, মূলত ইন্টারনাল অডিটর আসলে খুব একটা ইন্ডিপেন্ডেন্ট না, আর এক্সটার্নাল অডিটররা গ্র্যাজুয়ালি হচ্ছে, বিকজ এখন কিন্তু এক্সটার্নাল অডিটররা শুধুমাত্র আপনার কম্প্রোমাইজ করে কোনো সুযোগ নেই অডিট রিপোর্ট ইস্যু করার, বিকজ এমনিতে আইসিএবি, ইনস্টিটিউট অফ চার্টার্ড অ্যাকাউন্টেন্ট, তারা অত্যন্ত আমাদের যেটা প্রাইমারি রেগুলেটর ইজ ভেরি টাফ। অনেকেরই কিন্তু প্র্যাকটিসিং লাইসেন্স ক্যান্সেল হচ্ছে, বিভিন্ন কিছু হচ্ছে, এটা হচ্ছে গ্র্যাজুয়ালি। আর এফআরসি তো আরো আগায় আছে।
সো বিষয়টা এমন যে যেটা আপনি বলার চেষ্টা করছেন এই গুড গভর্নেন্সের যে পিলার গুলো, যে হুইসেল ব্লোয়ার আছে, তাদের প্রপার রোল প্লে করার বিষয়ে অতীতে অনেক কোশ্চেন ছিল, এখনো যে নাই তা বলবো না, বাট এটা কিন্তু এই প্রসেস, এই জায়গাটা কিন্তু আগাচ্ছে। আগাচ্ছে এই বিষয়ে কি একমত নাকি কেউ দ্বিমত আছেন যে আগের থেকে বেটার হচ্ছে? কেউ একজন বলবেন একটু, জাস্ট আমি পরের স্লাইডে যাওয়ার আগে আপনার সাথে একটু মতামত নেই, ইন্টারেক্টিভ করি আপনাদের সাথে ক্লাসটা। এনি কমেন্ট, এনিথিং? ওনার কোশ্চেনের আমার অ্যান্সারের ভিতরে কারোর কোনো মতামত আছে? ইউ আর ফ্রি, কোনো সমস্যা নেই। আমি রশিদ বলছিলাম। জি। রশিদ বলছিলাম, internal control, they do not supersede the power of the directors, but they always have the space to suggest. আমাদের এখানে হয় বেশ কিছুটা এরিয়াতে তারা সাজেস্ট করেছেন এবং বারবার আমরা অ্যাজ কোম্পানি সেক্রেটারি আমার কাছে পুট করে